মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস আইজেনহাওয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী দাবি করেছে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি জাহাজে আঘাত হানে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইয়েমেনের মিসাইল ফোর্স এবং নৌবাহিনী যৌথভাবে আমেরিকার বিমানবাহী রণতরীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তিনি জানান, এই অভিযানে কিছু ডানাযুক্ত এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। আল্লাহর শুকরে এইসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে এবং সরাসরি জাহাজে আঘাত হানে। জেনারেল সারি বলেন, গতরাতে ব্রিটিশ এবং মার্কিন বিমান বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হতাহত করে। এই হামলা সুস্পষ্টভাবে যুদ্ধ অপরাধ। গতরাতে ব্রিটিশ এবং মার্কিন যুদ্ধবিমান থেকে রাজধানী সানা, হুদাইদা এবং তাইজ প্রদেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হুদাইদা প্রদেশের রেডিও ভবন, কোস্ট গার্ডের ঘাঁটি এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজে ব্রিটিশ এবং মার্কিন বিমান থেকে হামলা চালানো হয়। এতে অন্তত 16 জন নিহত এবং 41 জন আহত হন। এই হামলার পর ইয়েমেনি সামরিক বাহিনী কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিল। জিম্মিদের মুক্তি না দিলে কোনো শান্তি চুক্তি নয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় ইসরায়েলি অভিযান থামবে না। জিম্মিদের মুক্তি হলে গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার ব্যাপারটি বিবেচনা করবে ইসরায়েল। শুক্রবার দেশটির প্রতিরক্ষা বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য দেন। ওই কর্মকর্তা বলেন, সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। যদি তা না হয় গাজায় অভিযান থামবে না, কোনো চুক্তিও হবে না। এর আগে বৃহস্পতিবার হামাসের এক বিবৃতিতে হামাসের হাই কমান্ড বলেছিল, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা। তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি শান্তি চুক্তির জন্য। এদিকে ইসরায়েলি বাহিনী কয়েকদিনের তীব্র লড়াই এবং 2 শতাধিক বিমান হামলার পর উত্তর গাজার জাবালি এলাকায় অভিযান শেষ করেছে। তবে তারা বলেছে, ইসরায়েলি সৈন্যরা রাফা শহরের কেন্দ্রস্থলে রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্রের পাশাপাশি হামাসের টানেল শ্যাফট খুঁজে পেয়েছে। অপারেশন চলাকালীন সৈন্যরা 250 জন জিম্মির মধ্যে 7 জনের মৃতদেহ উদ্ধার করে। তাদেরকে গত বছরের 7ই অক্টোবর ইসরায়েল থেকে বন্দী করে নিয়ে যায় বলে দাবি করে দখলদার বাহিনী। ট্রাম্প দোষী সাব্যস্ত হয় প্রেসিডেন্ট নির্বাচনে কী প্রভাব পড়বে? যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে করা মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতেই তিনি দোষী সাব্যস্ত। ট্রাম্প প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। আবার ট্রাম্প প্রথম ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া দেশটির বড় কোনো রাজনৈতিক দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন। ফৌজদারি অপরাধের রেকর্ডধারী কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হতে দেওয়া যাবে না, এমন কোনো শর্ত দেশটির সংবিধানে উল্লেখ নেই। তাই ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই। ট্রাম্প মামলাটিতে আপিল করার পরিকল্পনা করেছেন। এই মামলায় তার সাজা আগামী 11 জুলাই ঘোষণা করা হবে। সাজা হিসেবে তার কারাদণ্ড হতে পারে, আবার মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে। বিবিসির খবরে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া বা ঘোষিত হতে যাওয়ার সাজার রাজনৈতিক পরিণতি ট্রাম্পের জন্য কী হবে তা এখন সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির সেন্টার ফর প্রেসিডেন্সিয়াল হিস্ট্রির পরিচালক জেফ্রি অ্যাঙ্গেল বলেন, কি ঘটতে যাচ্ছে তার ইঙ্গিত খুঁজে পেতে তারা প্রায় ইতিহাসের দিকে তাকান, কিন্তু ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই যা দিয়ে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করেছেন। ট্রাম্পের সাজা ঘোষণার কয়েকদিন পরেই দলটির জাতীয় সম্মেলন। এই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে হামলা রাশিয়ার। যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে গোপন অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত বাইডেন কিয়েভকে উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভের কাছে রুশ সীমান্ত এলাকায় এই হামলা চালানোর অনুমতি দিয়েছেন। 4 জন মার্কিন কর্মকর্তার বরাদে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও ওয়াশিংটনের রুশ দূতাবাস জাতিসংঘের রুশ মিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটিকে অস্ত্র সরবরাহ করে আসছে, তবে এতদিন সেই সব অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেয়নি দেশটি। তবে ইউক্রেন যেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে পারে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল সামরিক জোট ন্যাটো। অপরদিকে যুক্তরাষ্ট্রের অনুমতির কয়েক ঘন্টা পরেই ইউক্রেনের খার্কিভে হামলা চালায় রাশিয়া। আকস্মিক এই বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এক টেলিগ্রাম পোস্টে খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুভভ বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত এবং 16 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন জরুরি
চিকিৎসাকর্মী রয়েছেন। হামলায় একটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। সিনেগুবভ আরও বলেন, শত্রুপক্ষ আবারও নতুন কৌশল ব্যবহার করেছে। চিকিৎসাকর্মী, উদ্ধারকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে কাজ করছেন। ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা। ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা হয়েছে। মানবাধিকার আইনজীবী আলেকজান্ডার শোয়ারচ বলেছেন, জার্মানির কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে যে ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে তা বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। এছাড়া ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে জার্মান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন শোয়ারচ। তিনি বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস বা ইউসিসিএইচআর এর ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর। অস্ত্র রপ্তানি বন্ধের আশায় ইউসিসিএইচআর বার্লিনের ফেডারেল আদালতে জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করছে। সর্বোচ্চ বলেছেন, ইসরায়েলকে দেওয়া জার্মানির অস্ত্রের মধ্যে আছে বাজুকা রকেট লঞ্চার, গোলা বারুদ ও ট্যাঙ্ক ইঞ্জিন। ইসিসিএইচআর এর কাছে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এই ধরনের অস্ত্র দিয়ে ইসরায়েল গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে অপরাধ করছে। এইসব অপরাধের মধ্যে রয়েছে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, যা সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর নিশ্চিত করেছেন। শ্রমিকদের নতুন নির্দেশনা দিল কুয়েত। কুয়েতে 1 জুন থেকে আগস্ট পর্যন্ত খোলা আকাশের নিচে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির জনশক্তি পাবলিক অথরিটি। এই সময় দেশটির তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অতিক্রম করে। তাই আন্তর্জাতিক শ্রম আইনের মানদণ্ড এবং শ্রমিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে 3 মাস বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা স্থানে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করা হয়। দেশটিতে ভারত মিশরীয় শ্রমিকের সংখ্যা বেশি হলেও বাংলাদেশি প্রবাসী রয়েছে প্রায় 3 লাখ। তাদের অধিকাংশই ক্লিনিং, বাগান এবং নির্মাণ কাজের সঙ্গে জড়িত। সূত্র জানায়, কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তায় এই 3 মাস পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করবে ন্যাশনাল সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। ধ্যানে মোদি, পথে মমতা, শেষ দফা নির্বাচনের আগে কৌশলী প্রচারণা। ভারতের 18তম লোকসভা নির্বাচনে আগামী 1 জুন 7ম এবং শেষ দফায় পশ্চিমবঙ্গের ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রগুলোতে। ভোটের শেষ লগ্নে তাই জোর কদমে প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। চলতি নির্বাচনে গত বুধবার পশ্চিমবঙ্গে নিজের শেষ জনসভা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিনই ধ্যানে বসেন তামিলনাড়ুর কন্যাকুমারীর ঐতিহাসিক স্থানে। 1 জুন 7ম দফার নির্বাচনের আগে তিরুঅন্তমের ভগবতী আম্মান মন্দিরে পূজা দিয়ে ধ্যান শুরু করেছেন এই বিজেপি নেতা। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা 6:45 দিকে তিনি ধ্যান শুরু করেছেন। পরবর্তী 45 ঘন্টা ধ্যানেই থাকবেন মোদী। এই সময় জুড়ে কেবল তরল খাবার খাবেন তিনি। শেষ দফা ভোটের আগে মোদীর এই ধ্যানে বসা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। নির্বাচনী প্রচারণা সেরে মোদী যখন ধ্যানে বসছেন, তখন কলকাতার রাজপথে প্রায় 12 কিলোমিটার পদযাত্রা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদীর ধ্যানে বসা নিয়েও কটাক্ষ করেন তিনি। মোদীর নাম উল্লেখ না করে মমতা বলেন, প্রতিবারই ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যা 6টা থেকে পরশু বিকাল 6টা পর্যন্ত আপনি ধ্যান করুন, কেউ তো বারণ করেনি, কিন্তু ক্যামেরার সামনে কেন? তৃণমূল সুপ্রিমো বলেন, আবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো। তিনি ধ্যান করতেই পারেন, কিন্তু সংবাদ মাধ্যম তা দেখাতে পারে না, কারণ তা নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করে। মমতার পাশাপাশি পশ্চিমবঙ্গ জাতীয় কংগ্রেসের সভাপতি এবং বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীও মোদীর ধ্যানে বসাকে নিশানা করেছেন। তিনি বলেন, ভোট আর ভগবান মোদীর কাছে সমান। তিনি ধ্যান করবেন নাকি ভান করেন কেউ জানে না।